আচ্ছা আচ্ছা আজকে আমাদের টপিক হচ্ছে এসএসসির ফিন্যান্স সাবজেক্টের অর্থের সময় মূল্য। তো অর্থের সময় মূল্য এটা হচ্ছে আমার ফিন্যান্সের একটা অধ্যায়। তাহলে অর্থের সময় মূল্যটা কি এটা আমাদের জানা প্রয়োজন, যে অর্থের সময় মূল্যটা কি নাকি। তাহলে অর্থের সময় মূল্য আমরা জানি না। অর্থের সময় মূল্য যখন আমরা পড়তেছি তখন আমরা তিনটা ওয়ার্ড পাইতেছি। কয়টা ওয়ার্ড? তিনটা ওয়ার্ড পাইতেছি। আমরা যদি একটু লেখার চেষ্টা করি আমরা তিনটা ওয়ার্ড পাইতেছি। কি কি আমরা পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে অর্থ, সময়, মূল্য। দেখো আমরা কয়টা অর্থ, এই অর্থের সময় মূল্য যখন আমরা পড়তেছি, এই অর্থের সময় মূল্য আমরা যখন পড়তেছি তখন আমরা তিনটা ওয়ার্ড পাইতেছি, অর্থ, সময়, মূল্য। তার মানে এই সংজ্ঞা যদি আমি দাঁড় করাইতে যাই, এই তিনটা জিনিসের আমার মিশ্রণ থাকা লাগবে। অর্থের মিশ্রণ থাকা লাগবে, সময়ের মিশ্রণ থাকা লাগবে, মূল্যের মিশ্রণ থাকা লাগবে। ওকে, ডান। এবার আমি তোমাকে বললাম যে তোমার কাছে আজকে আজকে 100 টাকা আছে। তাইলে তোমার কাছে কি আজকে 100 টাকা আছে। তাহলে এই 100 টাকা দিয়ে ধরো তুমি কি করতে পারবা? ধরো একটা কলমের দাম যদি হয় 10 টাকা, কয়টা? একটা কলমের দাম যদি হয় 10 টাকা, একটা কলমের দাম কত বলছি? 10 টাকা। তাহলে তুমি আজকে যে তোমার কাছে 100 টাকা আছে, তুমি এই 100 টাকা দিয়ে কয়টা কলম কিনতে পারবা? 10টা কলম। এখন তোমার আমি বললাম যে না, 5 বছর পর, 5 বছর পর, তাহলে তোমার কাছে আজকে কত 100 টাকার নোট ছিল, এই 100 টাকার নোট দিয়ে তুমি 10টা কলম কিনতে পারছো। 5 বছর পরও তোমার কাছে 100 টাকার একটা নোট আছে, তুমি 5 বছর পর কি 10টা কলম কিনতে পারবা? হয়তো কিনতে পারবা না। এটাই স্বাভাবিক যে 5 বছরের মধ্যে জিনিসটার দাম কি সেম থাকবে না। তোমার 10 টাকা একটা কলমের দাম 10 টাকা আছে হচ্ছে আজকে, 5 বছর পর যে একটা কলমের দাম 10 টাকা থাকবে, নাও থাকতে পারে। না থাকাটাই স্বাভাবিক। যেমনি দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, 5 বছর পর ধরো একটা কলমের দাম হয়ে গেছে 12 টাকা। তাইলে তুমি কি 12 টাকা যদি হয়, তাহলে তোমার 12 টাকা দিয়া তুমি কি এই যে 12 টাকা দিয়া তুমি এই 12 টাকা দিয়ে কি 12 টাকা করে কি 10টা কলম কিনতে পারবা? 12 টাকা করে যদি 10 টাকা কলম কিনতে চাও, 10টা কিনতে চাইলে তোমার লাগবে কত? 120 টাকা। তাইলে তোমার কাছে আছে কত? দেখো 100 টাকা আছে, কিন্তু লাগবে কত? 120 টাকা। এই যে দেখো কলমের কোয়ান্টিটি কিন্তু সেম, 10টা কলম 5 বছর পর 10টা কলম 120 টাকা দিয়ে কিনা লাগতেছে, কিন্তু 5 বছর আগে অর্থাৎ আজকে তুমি 10টা কলম 100 টাকা দিয়ে কিনতে পারতেছো। অর্থাৎ এই যে টাকার মানের পরিবর্তন, আগে তুমি 100 টাকা দিয়ে এতগুলা জিনিস কিনতে পারতা, কিন্তু পরে তুমি 100 টাকা দিয়ে কিনতে পারতেছো না, তোমার আরও টাকা ঢুকাইতে হইতেছে। এই যে সময়ের সাথে সাথে এই যে 5 বছর পর এই যে তোমার এই টাকার মান কি কমে যাইতেছে। টাকার মান কমে যাওয়ার কারণে
তোমার এই যে বেশি টাকা লাগতেছে, নাইলে আগে তো কম টাকা দিয়ে তুমি 10টা কলম কিনতে পারতা, কিন্তু টাকার মান কমে যাওয়ার কারণে তোমার বেশি টাকা দিয়ে এখন ওই সেম জিনিস কিনা লাগে। তাহলে এই যে কয়টা জিনিস দেখো, আমি বলছি অর্থের সময় মূল্য, এখানে আমরা কি কি পাইছি? অর্থ, এই যে তোমার এই যে টাকা, এই টাকার মান কি হয়েছে? সময়ের সাথে সাথে মূল্য, মূল্য মানে কি? মান। সময়ের সাথে সাথে অর্থের মান যে কমে যাইতেছে, এইটাকেই তোমার অর্থের সময় মূল্য বলে। তাইলে তুমি এটা উদাহরণের সাথে যদি আমি তোমাকে আরো ভালো মতো বুঝাইতে চাই, যে তোমার কাছে আজকে ধরো একটা 100 টাকার নোট আছে, 5 বছর পরও ধরো 100 টাকার নোট আছে। এখন তুমি আজকে ধরো কলম কিনতে চাও, কি কিনতে চাও? কলম। তাহলে একটা কলমের দাম যদি ধরো 10 টাকা, কয় টাকা? একটা কলমের দাম 10 টাকা। একটা কলমের দাম যদি 10 টাকা হয়, তাহলে 10টা কলমের দাম কত? 100 টাকা। তার মানে আজকে 100 টাকা দিয়ে তুমি 10টা কলম কিনতে পারতেছো। কিন্তু 5 বছর পর দেখলা যে কলম কিনতে চাও, তোমার কাছে নোট আছে কত? ওই যে 100 টাকার নোট। এখন এই যে 100 টাকার নোট, কি 100 টাকার নোট, কলমের দাম দেখছো বাইরে গেছে, কলমের দাম কত? 12 টাকা হয়ে গেছে। এখন 12 টাকা দিয়া তুমি কি 10টা কলম কিনতে পারবা? 12 টাকা করে তুমি কি 10টা কলম কিনতে পারবা? কারণ তোমার কাছে আছেই তো 100 টাকা। তোমার কাছে কত আছে স্যার? 100 টাকা আছে। তাহলে তুমি 12 টাকা দিয়ে তো আর কিনতে পারতেছো না। তুমি 12 টাকা করে কি 10টা কলম কিনতে পারতেছো? কিনতে পারতেছো না। এই যে দেখো, 12 টাকা হয়ে যাওয়ার কারণে তুমি 10টা কলম 100 টাকায় কি পাবা? পাবা না, তোমার আরো 20 টাকা ভরতে হবে। তার মানে 5 বছর আগে, অর্থাৎ আজকে তুমি 100 টাকা দিয়ে 10টা কলম কিনতে পারতেছো, কিন্তু 5 বছর পর তুমি 10টা কলম কিনতে পারতেছো না 100 টাকার মধ্যে। তার মানে আজকের 100 টাকা আর 5 বছরের 100 টাকা কি সমান? না। যদি সমান হইতই, যদি সমান হইতই, তাইলে তুমি আজকে 10টা কলম কিনতে পারতেছো, ভবিষ্যতেও 10টা কলম কিনতে পারতা, এটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু না, এই যে এইখান থেকেই হচ্ছে অর্থের সময় মূল্যের কনসেপ্টটা সৃষ্টি হয়েছে। যে কি হয়েছে আমি একটু যদি মুছে তোমাদেরকে দেখাই, কি হয়েছে যে আমি বলছি যে ভালো মতো খেয়াল করো, আমি বলছি যে অর্থের সময় মূল্য যখন আমরা পড়তেছি, অর্থের সময় মূল্য যখন আমরা পড়তেছি, তখন 3টা জিনিস পাইতেছি: অর্থ, সময় আর কি মূল্য। এইবার আমি যদি তোমাদেরকে বুঝাই যে এইখানে কয়টা কনসেপ্ট আসছে? 3টা। তাইলে এই যে দেখো টাকা, টাকার কাহিনী, সময় 5 বছর, এই যে সময়ের কাহিনী, আর এই যে মান কইমা যাইতেছে, মান কইমা যাইতেছে কি? 100 টাকা দিয়ে তুমি আগে 10টা কিনতে পারতা, কিন্তু এখন 120 টাকা দিয়ে তোমার 10টা কম কিনা লাগতেছে। তার মানে কি? মানের বিষয়। তাহলে এই যে তোমার সময়, নির্দিষ্ট সময় পর, নির্দিষ্ট সময়ের মধ্যে বা নির্দিষ্ট সময়ের পরে অর্থ বা টাকার মান, এই যে মূল্য, মূল্য মান, এই যে নির্দিষ্ট সময় পর টাকার মানের যে হ্রাস বৃদ্ধি বা কমে যাওয়া, এটাকেই বলে অর্থের সময় মূল্য। আমি জানি না আমি কতটা ক্লিয়ার হইতে পারছি, হয়তো বোর্ডে দেখাইলে আরো ভালো মতো ক্লিয়ার হইতাম, বা সামনাসামনি দেখাইতে পারলে হয়তো আরো ক্লিয়ার করা যেত। কিন্তু আশা করি তোমরা বুঝছো এই টপিকটা, আর এই টপিকটা বুঝলে আমরা সামনের টপিকে যেতে পারি। তাইলে তোমাদের কাজ হবে কি? তোমাদের কাজ হবে হচ্ছে জাস্ট পজ করবা ভিডিওটা, এখন পজ করে এই যে এইখান থেকে এইখান পর্যন্ত একটু রিডিং পড়লা, আর এই যে অর্থের সময় মূল্যর যে সংজ্ঞাটা বলছি, নিজে নিজে ভাববা, চিন্তা করবা, চিন্তা নিজে একটা উদাহরণ দাঁড় করা, বাবা আমি যে উদাহরণটা দিছি এটাই তুমি তোমার মতো লেখো, লিখে খাতায় লিখবা। খাতায় লেখাটা ম্যান্ডেটরি, খাতায় লিখতেই হবে, ঠিক আছে? ওকে, আশা করি তোমরা লিখছো। এবার অর্থের সময় মূল্যের ধারণা, এই যে এতক্ষণ যা বললাম তাই অর্থের সময় মূল্যের ধারণা। জাস্ট কি করবা তুমি? তোমার কাজ হবে এখন এই যে এইখান থেকে এইখান থেকে
এই পর্যন্ত জাস্ট রিডিং করা। এখানে একটা সেরা একটা এমসিকিউ আছে, সেটা আমি একটু মার্ক করে দেই। এই যে এইটা একটা সেরা এমসিকিউ আছে, এই লাইনটা, ঠিক আছে? ওকে, রিডিং করে নিও। এইখান থেকে প্রয়োজন হইলে নোট করে নাও খাতায়। খাতায় কিন্তু লিখবা সবাই, ঠিক আছে? খাতায় লিখতেই হবে। ওকে, তো আমাদের অর্থের সময় মূল্যের ধারণা পাইলাম। এইখানে গুরুত্ব আছে, গুরুত্বটা আমরা একটু পরে যায় পড়বো, হয়তো আজকে পড়বো না, আজকের ক্লাসে পড়বো না, পরের ক্লাসে পড়বো। তো অর্থের সময় মূল্যটা তোমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তো অর্থের সময় মূল্য আমরা শিখলাম। এবার এই অর্থের সময় মূল্যে আমার দুইটা সূত্র লাগবে। কয়টা? দুইটা সূত্র হইলে এই অঙ্ক একবারে পানি ভাত। এই অঙ্ক কি পানি ভাত? একটা হচ্ছে তোমার এফবির সূত্র, ঠিক আছে? আমি একটু ইংলিশে করে নেই। একটা হচ্ছে এফবির সূত্র আর একটা হচ্ছে পিভির সূত্র। এই এফবিতে তোমার বোঝায় হচ্ছে ফিউচার ভ্যালু, আর পিভিতে বোঝায় হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। লিখে নিবা, ঠিক আছে? এফবিতে কি বোঝায়? ফিউচার ভ্যালু। পিভিতে কি বোঝায়? প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে? আইতে বোঝায় রেট অফ ইন্টারেস্ট। এইটা বাংলা কি? সুদের হার। ফিউচার ভ্যালুর বাংলা কি? ভবিষ্যৎ মূল্য। প্রেজেন্ট ভ্যালুর বাংলা কি? বর্তমান মূল্য। আই দ্বারা কি বোঝায়? রেট অফ ইন্টারেস্ট। এটা সাধারণত অঙ্কে আমরা ছোট হাতের আই ইউজ করব। আই দ্বারা আমরা কি বুঝি? আই দ্বারা আমরা বুঝি রেট অফ ইন্টারেস্ট। পিভি দ্বারা আমরা কি বুঝি? প্রেজেন্ট ভ্যালু। এফভি দ্বারা আমরা বুঝি ফিউচার ভ্যালু। আর এন দ্বারা হচ্ছে আমরা টাইমকে বোঝাই, বা নাম্বার অফ টাইম, অথবা সময়, অথবা মেয়াদকাল, বাংলায় তুমি যেটাই লেখো, ঠিক আছে? তো এই এফপি দ্বারা আমরা কি বুঝি? ফিউচার ভ্যালু বুঝি। এই পিভি দ্বারা আমরা বুঝি প্রেজেন্ট ভ্যালু। আই দ্বারা বুঝি রেট অফ ইন্টারেস্ট। এন দ্বারা বুঝি টাইম। তাইলে এইখান থেকে এই সূত্রের মাপকাঠি থেকে তোমার কিভাবে প্রশ্ন হইতে পারে আমি একটু বলি। এই সূত্রের মাপকাঠি থেকে তোমাকে কখনো প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকবে, ইন্টারেস্ট অফ রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকবে, টাইম দেওয়া থাকবে। তোমাকে বের করতে হবে হচ্ছে এই ফিউচার ভ্যালু, ঠিক আছে? তোমাকে বের করতে হবে ফিউচার ভ্যালু। আবার কখনো তোমাকে কখনো এই ফিউচার ভ্যালু দেওয়া থাকবে, ইন্টারেস্ট অফ রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকবে, টাইম দেওয়া থাকবে। বলবে প্রেজেন্ট ভ্যালু বের করো, অর্থাৎ বর্তমান মূল্য বের করো। বাংলাটা বুঝছো? তাইলে আমরা প্রশ্নের প্যাটার্নটা বুঝছি। এবার ধরো তোমারে বললো যে তোমার কাছে আজকে 100 টাকা আছে। কয় টাকা আছে? 100 টাকা আছে। তোমার কাছে আজকে 100 টাকা আছে। বলছে তুমি ব্যাংকে 5 বছর পর 10% সুদে, কত পার্সেন্ট? 10% সুদে তোমার কাছে আজকে 100 টাকা আছে, এটা তুমি ব্যাংকে জমা রাখবা। তোমার কাছে আজকে 100 টাকা আছে, এটা তুমি ব্যাংকে জমা রাখলা। 5 বছর পর
10% সুদে ব্যাংক তোমাকে কত টাকা দিবে? তাইলে ব্যাংক কি তোমার 5 বছর পর দিতেছে, তার মানে কি ভবিষ্যতে দিতেছে। তাইলে এইটা কি তোমার ফিউচার ভ্যালু। তখন গিয়া তোমার বলবে ফিউচার ভ্যালু বের করতে। আবার প্রেজেন্ট ভ্যালুর প্রশ্নটা কি টাইপের হইতে পারে? প্রেজেন্ট ভ্যালুর প্রশ্নটা এই টাইপের হইতে পারে। আমি বুঝাই যে ধরো তুমি 5 বছর পর ধরো 150 টাকা পাইলা 10% সুদে, 20% সুদে। তাহলে কত? 5 বছর পর 150 টাকা পাইলা 20% সুদে। তাহলে তোমাকে আজকে কত টাকা রাখতে হয়েছে এই 150 টাকা পাওয়ার জন্য? এইভাবে তোমাকে প্রশ্ন করে পিভি বের করতে বলতে পারে। তাহলে এইগুলো বোঝা গেছে। এই প্রশ্নের প্যাটার্ন বুঝলে আর কিচ্ছু লাগে না। আসো আমরা সূত্রগুলা শিখি। সূত্রগুলা শিখে নেই। এই যে ফিউচার ভ্যালুর সূত্র। ফিউচার ভ্যালুর সূত্র কি? ফিউচার ভ্যালুর সূত্র কি বলেন ভাইয়ারা? ফিউচার ভ্যালুর সূত্র হচ্ছে এফ বি ইকুয়াল পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আবার বলতেছি, এফ বি ইকুয়াল পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এফ বি অর্থাৎ ভবিষ্যৎ মূল্য সমান কার? বর্তমান মূল্য দ্বারা কি গুণ করব? সুদের হার 1 প্লাস সুদের হার ব্র্যাকেট দ্বারা ক্লোজ করব, তাদের উপর পাওয়ার দিব আমার যে নাম্বার সময় থাকবে ওইটা, এন সরি নাম্বার না এন টাইম যেটা থাকবে ওইটা আমি পাওয়ার করে দিব। তো এইটার পাওয়ার করলে তার সাথে বর্তমান মূল্য গুণ করলে যা আসবে সেটাই হবে ভবিষ্যৎ মূল্য। তাহলে ভবিষ্যৎ মূল্যের সূত্র পাইছি। তাহলে এটার মাধ্যমেই কিন্তু আমরা চাইলে টেকনিকে বর্তমান মূল্যের সূত্র বের করতে পারি। আর গুণ করে 9-এ হয়তো আমরা শিখছি না জেনারেল ম্যাথে, 9-এ কি 7, 8-এ 6 থেকেই তো মনে হয় শুরু হয়েছে এগুলো আর গুণ। তাহলে পিভিকে যদি আমি ওই পাশে পাঠাই দিই, এফপিকে এই পাশে আনলে কি হয়? এফপি উপরে চলে আসে আর পিভি কি নিচে যায়। দেখো এই যে সূত্রটা। তাহলে বর্তমান মূল্যের সূত্র কি? বর্তমান মূল্যের সূত্র হচ্ছে পিভি সমান ভবিষ্যৎ মূল্য, মানে কি এফপি তারপর কি 1 প্লাস সুদের হার 1 প্লাস আই টু দি পাওয়ার কি হয়েছে? বাৎসরিক মেয়াদ অর্থাৎ এন। এই যে দেখো পাশে লেখা আছে, তোমরা জাস্ট এই ইংলিশটা লিখলেই হবে। এই ইংলিশটা লিখলেই হবে তোমাদের কাজে ইংলিশটা লেখা, ঠিক আছে? তাইলে এতটুক পর্যায়ে আশা করি সব বোঝা গেছে। এইবার তোমাদের জাস্ট কাজ হবে যে সূত্রগুলা, এই এফবির সূত্র, এফবি সমান কি, এই যে দেখো লিখছি না, পিভি সমান কি লিখছি, আই সমান কি লিখছি, এন সমান কি লিখছি, এইগুলা জাস্ট বাংলায় আমি দেখো ক্লাসে কিন্তু বলছি। তুমি যদি নোট করে থাকো তাইলে তুমি বুদ্ধিমান, আর যদি নোট না করে থাকো তাইলে তুমি এখন নোট করবা না, তোমাকে বোকা বলি নেই, তুমি এখন নোট করে বুদ্ধিমান হয়ে যাবে। এই জিনিসগুলো নোট করবা বাংলা ডেফিনেশন সহ। তারপর কি করতে হবে? এই ফিউচার ভ্যালুর সূত্র মিনিমাম 5 বার লিখবা। এই পিভির সূত্র মিনিমাম 5 বার লিখবা। 5 বার লিখার পর, খাতায় 5 বার লিখার পর তুমি তোমার নিজেকে জিজ্ঞেস করবা যে তুমি পারছো নাকি। দেখো মজার বিষয় হচ্ছে যে আমরা স্যারদের দ্বারা মাঝে মধ্যে প্রশ্ন করি, এরকম না। সবসময় নিজে একটা জিনিস শিখে নিজে যাচাই করবা। নিজে যদি দেখো যে পাইরা গেছো, তার মানে কেউ তোমার আটকাইতে পারবে না, ঠিক আছে? ওকে ডান। এইবার আমরা এই প্যাটার্নে একটা অঙ্ক দেখি। বলছে শতকরা 10% হারে বর্তমানে 100 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে? তাইলে আমরা কি সূত্র সব কিছু জানছি না? জানছি। 10%, শতকরা 10%, এটা আমার সূত্রে কি আই। তাইলে দেওয়া আছে আই সমান কত? 10%। লিখে ফেলবা, দেওয়া আছে আই সমান 10%। এই 10%কে ক্যালকুলেটারে ভাঙ্গায় নিবা, তাইলে কত আসে? 0.10 আসে, 0.10 আসে, 0.10 আসে। তারপর বর্তমানে 100 টাকা,
মানে কি আজকের 100 টাকা। তাহলে বর্তমান 100 টাকা আমরা কি দ্বারা প্রকাশ করি? পিভি। তাহলে পিভি সমান কত? 100 টাকা। এবার 5 বছর, তাহলে এন এর মান কত বলছে? 5 বছর। তাহলে এন এর মান পেলাম। এবার বলছে ভবিষ্যৎ মূল্য বের করতে, তাহলে এফপি, ভবিষ্যৎ মূল্য কি? এফপি। এফপি সমান কি? কোশ্চেন মার্ক। এফপি আমরা জানি না, এফপি বের করতে হবে। তাহলে সবগুলো মান পাইছি। এবার এফপি কেমনে বের করতে হয়? আমরা জানি এফপি সমান পিভি ইন্টু 1 + i⁴n। এরকমই তো দেখো, এইভাবেই করছে। বর্তমান মূল্য 100 টাকা, সুদের হার 10% দিছে, মেয়াদকাল 5 বছর, ভবিষ্যৎ মূল্য জানে না। তারপর গিয়া কি করছে দেখো, তারপর গিয়া কি করছে? এফবি সূত্রটা লিখছে, তারপর গিয়া মানগুলা বসাইছে। 1+0.10 যোগ করলে কত? 1.10। এটার উপর টু দি পাওয়ার 5 দিলে কি হয়? 1.10 উপর পাওয়ার 5 দিলে কি হয়? 1.61। এই 1.61 এর সাথে 100 গুণ করলে কত হয়? 161 টাকা। আর এই 161 টাকা এটাই হচ্ছে আমার কি? কথা বললেন এফপি। তাইলে বর্তমানে 100 টাকার যে মূল্য, এটা 5 বছর পর্যায়ে কি 10% সুদে 161 টাকার সমান হয়ে যায়। তার মানে এই জায়গায় কি অর্থের সময় মূল্য হইছে। ঠিক আছে, এই একটা অঙ্ক গেল। তারপর আরেকটা অঙ্কে আসি। সুদের হার 10%, তাহলে আয়ের মান কত? আয়ের মান 10%। 10% আমরা জানি কেমনে প্রকাশ করব? 0.10 নাকি? আমরা ভাঙ্গায় ফেলবো, ঠিক আছে। তারপর গিয়ে কি বলছে? 10% হচ্ছে আয়ের মান, মানে 0.10। 5 বছর, এন এর মান কত? 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য কত? 5 বছর পরের 100 টাকা। 5 বছর পরের 100 টাকা মানে কি? এফবি। 5 বছর পরের 100 টাকা মানে কি? 5 বছর পরে যেই 100 টাকা, তাহলে এটা তোমার জন্য ভবিষ্যৎ মূল্য এফবি। তাহলে এটার বর্তমান মূল্য বের করতে বলছে, পিভি বের করতে বলছে। ভাই ইজি পুরা, সূত্র বসাবা, অঙ্ক করবা, ফিনান্স পুরা ইজি। তাইলে এই যে দেখো, ভবিষ্যৎ মূল্য 100 টাকা পাইলাম, সুদের হার 10% পাইলাম, মেয়াদ এন সমান 5 বছর পাইলাম। বর্তমান মূল্যের সূত্র হচ্ছে এফবি সমান, বর্তমান মূল্যের পিভি সূত্র হচ্ছে এফবি বাই 1 + i⁴n দিলাম। এফবির মান 100 বসাইছি, 1 + i এর মান বসাইছি, টু দি পাওয়ার কত? n 5 বসাইছি। তাহলে 1.10 যোগ করলে কত? 1.10। বাংলায় লিখবা, ঠিক আছে। প্রশ্নে যেমনি লেখা থাকে বাংলায়, অঙ্কের মান থাকলে বাংলায় লিখবা। টু দি পাওয়ার কত? 5। পাওয়ার দিলাম 5, তারপরে 100 দ্বারা, এই 100 দ্বারা এই 1.10 আগে পাওয়ার করবা। যেই রেজাল্টটা আসে, এই যে এই টোটালটার যে রেজাল্টটা আসে, এইটারে কি করবা? 100 দ্বারা ভাগ দিবা। ভাগ দিলেই তোমার যে রেজাল্টটা আসে সেটাই হচ্ছে কি? 5 বছর আগের, অর্থাৎ বর্তমান মূল্য। তাইলে কত আসছিল দেখো? 62.09 টাকা আসছে। 62.09 টাকা। তাহলে 5 বছর আগের 62.09 টাকা কি 5 বছর পরের 100 টাকার সমান। ঠিক আছে, তো আশা করি আজকের ক্লাসটা বোঝা গেছে। যেই দুইটা অঙ্ক, এই দুইটা অঙ্কের প্রশ্নগুলা খাতায় তুলে অঙ্কগুলা করে ফেলবা। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। আর আরেকটা কাজ হচ্ছে তোমাদের, আমি দেখাই যে এইখানে একটা প্রশ্নর ঝুড়ি তোমাদের জন্য রাখা হয়েছে। জানি না পারবা কি পারবা না, খুব সহজ কোশ্চেন করা হয়েছে, তবে একটু স্ট্যান্ডার্ড লেভেলে করার চেষ্টা করা হয়েছে। তো এই ক্লাসের উপরেই করা হয়েছে, এতক্ষণ আমরা যা শিখছি ওইগুলোর উপরেই। এইখানে দেখো কি কি বলছে, একটু যদি আমরা আনি ওই আগের জিনিসেই। নাফিজের বন্ধু রাফিদ চাকরি হতে অবসর গ্রহণ করেছেন। তিনি অবসর গ্রহণ করায় তার প্রতিষ্ঠান তাকে 10 লাখ টাকা সম্মাননা দেন। আচ্ছা সরি, আমি মনে হয় অনেক খিজিবিজি করে ফেলতেছি। এই তো মুছে ফেললাম জাস্ট এখন। তো
তো নাফিসের বন্ধু রাফিদ কি চাকরি হতে অবসর গ্রহণ করছে। তিনি অবসর গ্রহণ করায় তার প্রতিষ্ঠান তাকে কি 10 লাখ টাকা সম্মাননা দেয়। সম্মাননা মানে কি, যে পেনশন হিসেবে দিছে, ঠিক আছে। এবিসি ব্যাংক তাকে আজকের জমার বিনিময়ে 10% সুদে, সুদের হার পাইলা 5 বছর পর 15 লাখ টাকা দিবে বলে। তাইলে 5 বছর পর 15 লাখ টাকা দিবে, এটা কি কিসের টাকা? ভ্যালু কিসের? বর্তমান মূল্যের না ফিউচার ভ্যালু? বুঝছ? বাইর করে নিও, ঠিক আছে। বলে প্রস্তাব দেয়, প্রস্তাব দিছে কি 15 লাখ টাকা দিবে 5 বছর পর 10% সুদে। তাহলে রাফিদ সিদ্ধান্ত নিলেন যে তিনি এই সুযোগটা কি লুফে নিতে চান। সিদ্ধান্ত নিলেন তিনি পেনশনের টাকা থেকে ব্যাংকের এই সুযোগটি গ্রহণ করবে। তাহলে পেনশনের যে টাকাটা ছিল এই টাকাটা দিয়া কি উনি এইটার সুযোগ গ্রহণ করবে। অনেক ভালো একটা হিন্টস পেয়ে গেছে উত্তরের। সিদ্ধান্ত মোতাবেক রাফিদকে কত টাকা ব্যাংকে আজকে রাখতে হবে, পেনশন থেকে কি কোনো বাকি টাকা থাকবে এবং থাকলে কত টাকা থাকবে। খুব ইজি কোশ্চেন। এগুলো না পারলে কি বলবো, এগুলো পারতে হবে। তারপর গিয়ে তোমার আরও কিছু কোশ্চেন আছে। এইখানে আরেকটা কোশ্চেন দিছিলাম, এইটাও করবা। তারপর 3 নাম্বার এইটাও করবা, 4 নাম্বারে এইটাও করবা, 5 নাম্বারে বলছিলাম অর্থের সময় মূল্য কি উদাহরণ দাও। ওই যে আমরা একটা থিওরি আলোচনা করছি, নিজের মতো একটা সংজ্ঞা বা গুগলে দাঁড় করা বা গুগল থেকে নিবা, এটাই তো নিবা। গুগল থেকে না নিলে সবচেয়ে ভালো, যেটা বলছি ওই অনুযায়ী তুমি একটা দাঁড় করাও, তারপর উদাহরণ দিবা। যেরকম আমি কি কলম দিয়ে উদাহরণ দিছি, তুমি কোনো কিছু নিয়ে উদাহরণ দিতে পারো, বা কলম দিয়েই দাও, তোমার যেমন মন চায় দাও, সমস্যা নাই। তাও লেখো, লিখে প্র্যাকটিস করো। এটা হচ্ছে মূল কাহিনী। আর সর্বশেষ তোমাদের জন্য একটা কথা, যে এই ক্লাসগুলো তোমাকে 10% দিবে, বাকি 90% কি তোমার করে নিতে হবে। এই যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, তাহলে প্র্যাকটিস করতে হবে। এই 5টা প্রশ্নের উত্তর দিয়া কিছুই হবে না, আমরা ইনশাল্লাহ আরও করব। তারপর গিয়ে একটা সলিউশনে আসবো, সমস্যা নেই। এই প্রশ্নের পিডিএফটা নিয়ে নিবা, আর কোনো কোশ্চেন থাকলে জানাবা। এই তো আর কি। আচ্ছা, ইচ্ছা ছিল আধা ঘন্টার মধ্যে ক্লাসটা নিব, আধা ঘন্টার কম লাগছে, যাক ভালো, ঠিক আছে, থ্যাংক ইউ। আর আশেপাশের নয়েজের জন্য দুঃখিত। ঠিক আছে, আসসালামু আলাইকুম।